আচ্ছা, কে বলেছে আপনাদের কেক বানাতে চুলা লাগবে, ওভেন লাগবে? আপনাদের এই ধারণাটা ভেঙে দিয়ে আজকে আমি একটি ভ্যানিলা কেকের A to Z রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কোনো প্রকার চুলা বা ওভেন ছাড়াই আজকের এই কেকটি তৈরি করে দেখিয়েছি। পারফেক্ট কেকের স্পঞ্জ কিভাবে তৈরি করবেন এবং কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট ক্রিম কিভাবে তৈরি করবেন, সকল কিছুই বিশদ আকারে শেয়ার করেছি। আমার আজকের এই ভিডিওটি দেখার পর কেক তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। চলুন আপুরা ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন ভ্যানিলা পাউডার। আমি আজকে 2টি ডিমের কেক তৈরি করব, যার জন্য সকল উপকরণগুলো মেপে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটি চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটিকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ব্যবহার করবেন। ডিম ফ্রিজে থাকলে কেক তৈরির আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। এবারে ডিম দুটোর কুসুম এবং সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি। এবার একটি বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে কিছুটা ফেনা ক্রিয়েট করে নিচ্ছি। প্রথমে এখানে চিনি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না। কিছুটা এরকম বাবলস তৈরি হলে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি, তবে সম্পূর্ণ চিনিটা একবারে না দিয়ে আমি 2 ধাপে অ্যাড করে দিচ্ছি। প্রথম পর্যায়ে চিনিটা দেওয়ার পর যখন খুব ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে, তারপরে আমি বাকি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে ধাপে ধাপে চিনিটা অ্যাড করে দিলে ডিমের ম্যারাং বা ফোমটা একদম পারফেক্ট হয়। একেবারে যদি চিনিটা ধাপ করে ঢেলে দেয় তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না। বিট করতে করতে ফোমটা ঠিক এরকম হয়ে আসবে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল এবং ডিমের যে কুসুম দুটি আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুটি দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একবার খুব ভালোভাবে বিট করে নিচ্ছি, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে। এর থেকে বেশি বিট করা যাবে না, ওভারবিট হয়ে গেলে কিন্তু ফোমটা আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে স্পঞ্জ কেকে তেল দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হ্যাঁ, সো সব কিছু ভালোভাবে বিট করে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে ফোমটাকে একটু উল্টে পাল্টে দেখে নিব সব কিছু ভালোভাবে মিশে গিয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে আর ডিমের ফোমটা ঠিক এরকম হবে। আমার এই ফোমটা একদম পারফেক্ট আছে, ফোমটা কিন্তু ডেবে যায়নি। এবার আগে থেকে যে শুকনো মিশ্রণটা আমি চেলে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেক পরিমাণে শুকনো মিশ্রণ এর মধ্যে দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আলতোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে আমি কোনো প্রকার স্পিড দেইনি, একদম র ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আমি কতটা আলতোভাবে এবং স্লোলি কাজটা করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারাও ঠিক এইভাবেই খুবই আলতো ধীরে ধীরে শুকনো মিশ্রণগুলো মিশিয়ে নেবেন। এছাড়া তাড়াহুড়া করলে কিন্তু ব্যাটার বা ফোমটা ডেবে যাবে। প্রথম পর্যায়ে শুকনো মিশ্রণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লিকুইড দুধ। আচ্ছা, এখানে একটু বলে দেই, আপনাদের ডিমের সাইজ যদি বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে লিকুইড দুধ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি যে ডিম দুটো এখানে ব্যবহার করেছি ডিমের সাইজ কিন্তু ছোট ছিল, এজন্য এখানে মূলত লিকুইড দুধটা ব্যবহার করা লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে নাও লাগতে পারে। আবারও বলছি, ডিমের সাইজ যদি বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু লিকুইড দুধ অ্যাড করার প্রয়োজন পড়ে না। বাই দ্য ওয়ে, দেখতেই পাচ্ছেন আমি যে শুকনো মিশ্রণটা আবার দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে মিশে গেছে আর ব্যাটারের ফোমটা কিন্তু একটুও নষ্ট হয়নি বা ডেবে যায়নি, পুরোটা মিশ্রণই একদম এখনও ফোমি টেক্সচারে আছে। এইবারে ব্যাটারটি আমি মোল্ডে ট্রান্সফার করে নিব। যে মোল্ডে আমি কেকটা বেক করব ওই মোল্ডে একটি বাটার পেপার বসিয়ে নিয়েছি। মোল্ডে কিন্তু কোনো প্রকার তেল ব্রাশ করিনি, স্পঞ্জ কেক বেক করার ক্ষেত্রে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন পড়ে না। কেকের সম্পূর্ণ ব্যাটার মোল্ডে দিয়ে দিলাম। এবার একটি শাসলিক কাঠি দিয়ে আমি ব্যাটারটিকে এইভাবে একটু খুঁচিয়ে দিচ্ছি। ভেতরে যদি কোনো ফাঁকা অংশ বা বাবলস থাকে সেগুলো ফেটে যাবে এবং ফাঁকা অংশটা ফিল আপ হয়ে যাবে। আবারও হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিচ্ছি যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এবারে চলে যাচ্ছি কেকটা বেক করার জন্য। আমি তো আগেই বলেছি চুলা বা ওভেন ছাড়া আজকে আপনাদের কেকটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি আজকে ব্যবহার করব TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার। এমন কিছু নেই যে আপনি এই এয়ার ফ্রায়ারে তৈরি করতে পারবেন না। এই এয়ার ফ্রায়ারটি আমার রান্নাঘরে থাকার কারণে আমার যে কত সুবিধা হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এয়ার ফ্রায়ারটির নিচের এবং উপরের অংশে হিটিং কয়েল থাকার কারণে একদম ওভেনের মতো কেক বেক করতে পারবেন আপনারা।
পুরো ওভেনের মতো একটা কালারও চলে আসবে। শুধু তাই না, ওভেনে যে টাইমটা লাগে তার অর্ধেক টাইমে আপনারা এই এয়ার ফ্রায়ারটিতে কেক বেক করে নিতে পারবেন। শুধু বেকিংই না, আপনারা যে কোনো ধরনের রান্না এখানে করতে পারবেন কোনো প্রকার তেল ছাড়া। এতে করে আপনাদের গ্যাস এবং বিদ্যুৎ উভয় সাশ্রয় হবে। এরকম কার্যকরী একটি ডিভাইস চাইলে আপনিও নিতে পারেন। আপনাদের সুবিধার্থে TQIU ব্র্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, আপনারা ভিজিট করে আসতে পারেন। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট আমি এয়ার ফ্রায়ারে কেকটিকে বেক করে নিয়েছি। তারপরে দেখুন, জাস্ট ম্যাজিক, মনে হচ্ছে মাত্র কেকটিকে ওভেন থেকে বেক করে নামিয়েছি, তাই না? আচ্ছা, যাই হোক, আপনারা তো দেখতেই পেলেন কত পারফেক্টলি কেক বেক করা যায়। এবারে কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। একটি নাইফ দিয়ে মোল্ডের চারো সাইড থেকে কেকটিকে ছাড়িয়ে নিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটাও উঠিয়ে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, কত পারফেক্টলি কেকটা বেক করা হয়ে গেছে। এবারে কেকটি যেহেতু ডেকোরেশন করব, কেকটিকে সমান 3টি স্লাইসে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2টি স্লাইস অথবা চাইলে 3টির থেকে বেশিও করে নিতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা চুলা বা ওভেনেও কিন্তু কেকটা বেক করে নিতে পারবেন, ঠিক এরকমই পারফেক্ট হবে। এবারে কেকের স্লাইসগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। কেক ডেকোরেশন করার জন্য আপনারা কিভাবে পারফেক্ট হুইপ ক্রিম বিট করবেন সেই পদ্ধতিটি শেয়ার করছি। একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। ক্রিমটা একদম বরফ ঠান্ডা অবস্থায় আছে। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, যদিও এটাতে বরফ জমেনি, কিন্তু বরফ ঠান্ডা অবস্থায় আছে। আর অবশ্যই চেষ্টা করবেন আমার মতো এরকম ডিপ কোনো বোলের মধ্যে ক্রিমটা বিট করার জন্য, এতে করে বিট করতেও সুবিধা হয় এবং ক্রিমটা কিন্তু খুব দ্রুত স্টিফ হয়ে আসে। ফার্স্টে বিটারের লো স্পিডে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি 1.5 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট পর যখন ঠিক এরকম ক্রিমটা স্টিফ হতে শুরু করেছে, ঠিক ওই পর্যায়ে বিটারের স্পিডটাকে একদম হাইতে করে দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না ক্রিমটা পুরোপুরিভাবে স্টিফ হয়ে আসছে। এই পর্যায়ে আমি ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। এখানে বেশি ব্যবহার করা যাবে না, খুবই সামান্য পরিমাণে একটা ইয়েলো শেড আনার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার মতো করে যে আপনাদের কেক ডেকোরেশন করতে হবে তা কিন্তু না, আমি আপনাদের প্রফেশনাল কোনো ক্লাস নিচ্ছি না। আমি জাস্ট প্রত্যেকটা স্টেপ আপনাদের শেখানোর চেষ্টা করছি। আমার রেসিপি থেকে শিখে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু কেক তৈরি করে নিতে পারবেন। বিট করতে করতেই কিন্তু ক্রিমটা একদম পারফেক্টলি স্টিফ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। ক্রিমটা স্প্যাচুলা থেকে ফেলতে চাইলেও কিন্তু পড়ছে না, তার মানে বুঝে নিতে হবে ক্রিমটা পারফেক্টলি স্টিফ হয়ে গেছে। এর থেকে আবার বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ক্রিমের মধ্যে আবার বাবলস তৈরি হবে। এবার আপনাদের কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি। ফার্স্টে বোর্ডে সামান্য একটু ক্রিম লাগিয়ে দিলাম যেন কেকটা সরে নড়ে না যায়। এবারে একটি কেকের স্লাইস বসিয়ে দিয়ে উপরে সামান্য কিছু সুগার সিরাপ দিলাম, এতে করে কেকটা ড্রাই লাগবে না, অনেক বেশি সফট হবে। এবারে কেকের স্লাইসের উপর পরিমাণ মতো ক্রিম দিয়ে আমি স্প্রেড করে নিয়ে আবারও একটি কেকের স্লাইস বসিয়ে দিলাম। পুনরায় দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ এবং দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, কেকের মধ্যে যে যেমন ক্রিম খেতে পছন্দ করেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি। ফাইনালি লাস্ট যে কেকের স্লাইসটি ছিল ওইটা দিয়ে দিচ্ছি। কেকের যে একদম নিচের স্লাইসটা হয় ওইটা উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের ফিনিশিংটা আনা সুবিধা হয়। এবার সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে উপরটা কাভার করে নিচ্ছি। আমি আজকে যে ডিজাইনটা তৈরি করব, এই ডিজাইনটা তৈরি করার জন্য আসলে এখানে ক্রাম কোটিং করার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। জাস্ট কেকের উপরে পরিমাণ মতো একটু ক্রিম দিয়ে সমান করে নিলেই হবে। এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে উপরে আমি এরকম একটি ডিজাইন করে নিচ্ছি। আসলে আমি কেক তৈরিতে অতটা বেশিও পারদর্শী না, কারণ প্রতিদিন তো আর কেক মেক করা হয় না, মাঝে মধ্যে বাসার জন্য করা হয়। পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে নিয়ে একটি স্টার নজলের সাহায্যে আমি সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি কিন্তু আমার ইচ্ছে মতো ডিজাইন তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারবেন। তবে আজকের এই ডেকোরেশনটা আমার একজন কিউট আপুর রিকোয়েস্টে তৈরি করে দেখাচ্ছি। সাইডের বর্ডারটা সম্পূর্ণ দেয়া হয়ে গেলে আমি অফ স্ক্রিনে কেকের উপরে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। এবার সামান্য কিছু ক্রিমে পিঙ্ক কালার মিক্স করে একদম ছোট্ট রোজ নজলের সাহায্যে কিছু ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। যেহেতু এখন গরমকাল আর আমি কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিমটা বিট করে ফ্রিজে রাখিনি, বাইরে থাকার কারণে ক্রিমটা কিছুটা গলে গেছে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, অবশ্যই ক্রিম ফ্রিজে রেখে দিবেন, তারপরে অল্প অল্প করে নিয়ে কাজ করবেন। অ্যাট লাস্ট কেকের উপরে সামান্য কিছু সুগার বল দিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। এইবার আপনাদের কেকটা কেটে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখুন কতটা পারফেক্ট হয়েছে।
কেকটা ডেকোরেশন করে আমি কিন্তু ফ্রিজে রাখিনি, সঙ্গে সঙ্গে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। তবে আপনারা কেক তৈরি করার পর অবশ্যই ফ্রিজে রেখে সেট করে নেবেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এইভাবে ঘরে কেক তৈরি করে আপনারা আপনার প্রিয়জনকে সারপ্রাইজ করতে পারেন, অথবা আপনারা চাইলে কেকের বিজনেসও শুরু করতে পারেন, কারণ এই রেসিপি একদম পারফেক্ট এবং অথেন্টিক। আমি আশা রাখছি এই রেসিপি ফলো করে কেক তৈরি করলে আপনারা কেউ ব্যর্থ হবেন না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।